ক্লাস শুরু করার আগে আমরা সিলেবাসটা একটু দেখি। যদিও 19তম নিবন্ধনের জন্য এখন পর্যন্ত কোনো সিলেবাস দেওয়া হয়নি, যেহেতু সার্কুলার প্রকাশিত হয়নি। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হলো 18তম নিবন্ধনের যে সিলেবাসটি রয়েছে, সাবজেক্টিভ ম্যাথ রিটেনের জন্য, সেখান থেকে আপনাদের সাবজেক্টিভ 100 মার্কসের এমসিকিউ হবে। আর যদি চেঞ্জ হয় সেটা খুব সামান্য পরিমাণে হবে। এই জন্য আপনারা যে কাজটি করবেন, 18তম নিবন্ধনের যে লিখিত পরীক্ষার যে সিলেবাস, স্কুল পর্যায়ে আর একটি হলো কলেজ পর্যায়ে, এই সিলেবাসটি ফলো করবেন, ঠিক আছে? আমরা একটু পরে ক্লাস শুরু করব, তার আগে আমি সিলেবাসটা একটু ডিসকাস করবো যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। স্কুল পর্যায়ে রয়েছে 4টি বিভাগ। একটি হলো বীজগণিত, আরেকটি হলো জ্যামিতি, আরেকটি হলো ক্যালকুলাস, আর 4 নাম্বারটি হলো সাধারণ অন্তরক সমীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর মধ্যে কিন্তু আবার ফুরিয়ার ফাংশন, ফুরিয়ার সিরিজ, এরপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন রয়েছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে। তো সবগুলো কিন্তু স্কুলের সিলেবাস। এখানে ইন্টারেস্টিং ম্যাটার হলো ক, খ, গ, এর 3টা পর্যন্ত যে আহ, বিভাগ রয়েছে, এই সবগুলো বিভাগ কিন্তু কলেজে রয়েছে। অর্থাৎ যারা কলেজে দিবেন তারা কিন্তু এই স্কুলের এই 3টা পড়লেও কিন্তু কলেজের এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি সাজেস্ট করব কেউ সিঙ্গেল স্কুল বা সিঙ্গেল কলেজের প্রিপারেশন নেবেন না। সিলেবাস যেহেতু মিল আছে, 60 থেকে 70% মোটামুটি মিল থাকে, সেজন্য আপনারা দুটাই প্রিপারেশন নেবেন। এমসিকিউ সিস্টেম যেখানে হয়, অবশ্যই কলেজ লেকচারার পোস্টে টার্গেট থাকবে, সেটা না হলে স্কুলে জয়েন করবে। তো এখানে দেখেন ক, খ, গ সবগুলাই কিন্তু ইয়াতে রয়েছে, আপনাদের স্কুলে আছে। যেমন বাস্তব সংখ্যা, দেখেন স্কুলের প্রথম টপিক হলো বাস্তব সংখ্যা, এরপর হলো দ্বারার যোগফল, এরপর হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আমরা যদি কলেজের সিলেবাসটা দেখি এখানে, কলেজে আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের প্রথম হলো রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা, এরপরে সামেশন অফ সিরিজ, হ্যাঁ, দ্বারার যোগফল, এরপর এটা হলো ইউনিট ওয়ানে। আবার এখানে ইউনিট থ্রিতে রয়েছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই যে ইউনিট থ্রিতে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মধ্যে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক, ঠিক আছে? আর একটা হলো ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে স্কুলের সিলেবাস সবগুলো কিন্তু কলেজে আছে, শুধুমাত্র ফলিত গণিত প্রয়োগ, এরপর আপনাদের ল্যাপ্লাস এবং ফুরিয়ার, এগুলা কিন্তু কলেজে নেই। কিন্তু কলেজের অনেক কিছু কিন্তু স্কুলে নেই। যেমন আমরা যদি স্কুলের কলেজের সিলেবাসটা দেখি, কলেজের যে কমপ্লেক্স নাম্বার সিস্টেম, এই যে জটিল সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু স্কুলে নেই। আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ হলো আপনারা যারা এখানে বেশিরভাগ স্কুল কলেজ দিবেন, দুটাই দিবেন। এই জন্য আমরা স্কুল এবং কলেজের যে টপিক গুলো মিল আছে সেগুলো আগে শেষ করব, তাহলে আপনাদের প্রিপারেশন এখানে অর্ধেক শেষ হয়ে যাবে, তাহলে আর প্রেশারটা বেশি হবে না। তো কমপ্লেক্স নাম্বার সিস্টেম যেটা জটিল সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু স্কুলে নেই, এটা শুধুমাত্র কলেজে। সেট থিওরি, এটাও শুধুমাত্র কলেজে, এটা কিন্তু স্কুলে নেই। থিওরি অফ ইকুয়েশনস, সমীকরণ তত্ত্ব, এটাও কিন্তু শুধুমাত্র কলেজে, ঠিক আছে? এরপর আমরা এখানে যদি খেয়াল করি, লিনিয়ার ট্রান্সফরমেশন, রৈখিক রূপান্তর, এটাও শুধুমাত্র কলেজে। আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর, এটাও শুধুমাত্র কলেজে, ঠিক আছে? কিন্তু ইউনিট 4 দ্বিমাত্রিক জ্যামিতি, হ্যাঁ, কনিক, তারপর ইউনিট 5 ত্রিমাত্রিক জ্যামিতি, ভেক্টর জ্যামিতি, এই সবগুলাই কিন্তু আপনাদের স্কুলে রয়েছে এবং কলেজেও রয়েছে, ঠিক আছে? একজন জিজ্ঞেস করছেন প্রশ্নের ইংলিশ ভার্সন হবে না বাংলা ভার্সন হবে। দেখেন, এগুলা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ক্লাসের পরে আমরা এগুলা নিয়ে কথা বলবো, এখন ক্লাসের সময় না, ক্লাসের সময় শুধু কথা, ক্লাস নিয়ে কথা হবে। আর প্রবলেম থাকলে সেটা পরে বলবেন, ঠিক আছে? আর আদার্স কোশ্চেন থাকলে সেটা আমরা রেকর্ড স্টপ করে দিই, তারপর বলবো। কারণ হলো আমাদের এই রেকর্ড ক্লাসগুলো কিন্তু সবাই দেখবে, যারা ক্লাস মিস করবে বা যাদের রিপিট করা দরকার, রিভিশন দেওয়া দরকার, ওনারা দেখবেন। এজন্য আমরা ওই সময় এক্সট্রা কথাগুলো বলবো না, যা জানার সেটা পরে বলবো। তো ইউনিট 5 এর মধ্যে আমাদের রয়েছে ত্রিমাত্রিক জ্যামিতি, ভেক্টর, এর সবগুলো কিন্তু স্কুলে আছে। ইউনিট 6 এ পুরোটাও কিন্তু স্কুলে আছে, ইউনিট 7ও কিন্তু স্কুলে রয়েছে। কিন্তু ইউনিট 8, 9, 10 সম্পূর্ণ স্কুল থেকে ভিন্ন, অর্থাৎ প্রোগ্রাম প্রোগ্রামিং, ঠিক আছে? এরপর হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এরপর হলো লিনিয়ার প্রোগ্রামিং, এই 3টা কিন্তু সম্পূর্ণ কলেজে, এটা স্কুলে নেই। ইউনিট 8, 9, 10 এটা হলো ডিফারেন্স। তাহলে দেখেন কলেজের সিলেবাস কিন্তু অনেক বড়, 10টা ইউনিট মানে 10টা বিভাগ বলতে পারেন। আর স্কুলটা তুলনামূলক ছোট আছে,
সেটা হলো 4টা বিভাগ। ঠিক আছে, একজন লিখছেন স্যার আপনার চেহারা দেখি না কেন? আমার চেহারা দেখানোর তো দরকার নেই, কারণ হলো আমরা স্ক্রিনটা দেখা যাতে সবাই ক্লিয়ারলি লেখাগুলো দেখে। ঠিক আছে, না হলে লেখার দিকে অনেকে খেয়াল করে না। আমরা শুধুমাত্র স্ক্রিনটা শেয়ার করব, সেটা আপনারা এখানে দেখবেন, আর পরবর্তীতে আমাদের আদার্স কথাগুলো হবে। তো যাই হোক, এটা হলো মোটামুটি সিলেবাস। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি, দেখেন স্কুলের প্রথম টপিক হলো বাস্তব সংখ্যা। এর মধ্যে রয়েছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, এগুলা। হ্যাঁ, এগুলো হলো বাস্তব সংখ্যারই অংশ। কিন্তু অসমতা, এটা এখানে অনেকগুলা টপিকস আছে, এই কারণে আমরা অসমতা নিয়ে আরেকটা লেকচার দিব, ওটা আলাদা। তো এই সবগুলা কিন্তু স্কুলেও রয়েছে। আপনাদের স্কুলে যে এনসিটিভি যে বইগুলো রয়েছে, এখানে কিন্তু স্কুলে রয়েছে টপিকসটা। ঠিক আছে, স্কুলের বই থেকে আপনারা এই টপিকসটা দেখতে পারেন, আর আমাদের পিডিএফ তো আছে। একইভাবে যদি আমরা কলেজের সিলেবাসটা দেখি, এখানে প্রথম টপিক হলো রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা পদ্ধতি। এর মধ্যে হলো ফিল্ড এন্ড অর্ডার প্রপার্টিজ, অর্থাৎ বাস্তব সংখ্যার ফিল্ড এবং অর্ডার ধর্ম, ক্রমধর্ম, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, অ্যাবসলিউট ভ্যালু এন্ড দেয়ার প্রপার্টিজ, পরম মান এবং তাদের ধর্ম। তো আপনারা রিয়েল নাম্বার সিস্টেম যখন শিখবেন তখন সবগুলো টপিকসে শিখতে হবে। আর বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক যে অসমতা, এটা আমরা আলাদা ক্লাস নিব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে প্রথম টপিকস একদম সহজ, এটা আপনারা সবাই কম বেশি জানেন, আপনারা সবাই পড়ে আসছেন, তাই না? কিন্তু আমরা ধরে নিব যে আপনারা ভুলে গেছেন বা আপনারা এখন জানেন না, সেই হিসেবে পড়াবো। কারণ হলো আমাদের কাজ হলো বেসিক ডিসকাশন, দেন সে অনুযায়ী আমরা স্যাম্পল এমসিকিউ আপনাদেরকে দেখাবো যে পরীক্ষা কিরকম আসতে পারে। আর আরেকটা ইন্টারেস্টিং ম্যাটার হলো, আপনাদের জন্য সুখবর হলো, আপনারা দেখবেন 49তম বিসিএস এ আমাদের সাবজেক্টিভ যে বইটা ছিল, এখান থেকে 80-র উপরে কমন ছিল 100 মার্কসের মধ্যে। অনেকেই কিন্তু প্রথম বিশ্বাস করে না যে এত ছোট বই দিয়ে কি আসবে। ঠিক আছে, আমাদের কমেন্ট গুলা দেখবেন যে পরীক্ষার পরে, ইভেন বইয়ের সাথে মিলিয়ে দেখবেন, যারা বই নিয়েছেন, যে বইয়ের সাথে মিলিয়ে দেখবেন যে কতগুলো কমন ছিল। একইভাবে আমি বলবো 19তম নিবন্ধনের জন্য সাবজেক্টিভ ম্যাথে আপনারা ইনশাল্লাহ 80 না 90-র উপরে কমন পাবেন, কারণ আমরা বেসিক অনুযায়ী পড়াবো। আর কোনো কারণে যদি টপিকস ওরা কম বেশি করে, আরো বেশি টপিকস দেয়, অ্যাড করে টপিকস, সেটাও আমরা আপনাদেরকে পিডিএফ নোট দিয়ে দিব এবং সেই অনুযায়ী আবার ক্লাস দিব, কোনো সমস্যা নেই। অর্থাৎ সম্পূর্ণ সাবজেক্টিভ যে 100 মার্কস, সেটার দায়িত্ব আমাদের। যাই হোক, তো রিয়েল নাম্বার সিস্টেম যে বাস্তব সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো আমরা এখানে একটু ইয়াতে দেখি, বোর্ডে দেখি, দেখেন এই যে এটা সবাই চেনেন, যেটাকে বলা হয় নাম্বার লাইন বা সংখ্যা রেখা। আমরা জানি সবাই, কিন্তু এখানে আমাদের ছোটখাটো ভুল হয়ে যায়। এটা জিরো, এদিকে পজিটিভ, এদিকে কি নেগেটিভ, -1, -2, আর এদিকে হলো প্লাস ইনফিনিটি, এদিকে হলো মাইনাস ইনফিনিটি। এখন এই যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার শুরু হয় কিন্তু 1 থেকে এদিকে একদম অসীম পর্যন্ত। ঠিক আছে, আবার আপনারা এই পুরো সেটটা যেটা আছে বাস্তব সংখ্যা সেট, আর আর হলো আহ বাস্তব সংখ্যা সেট, আর হলো -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এভাবে লিখে। অর্থাৎ এই যতগুলো সংখ্যাকে সংখ্যা রেখা লেখা যায় সবগুলোই হলো বাস্তব সংখ্যা। আমি একটু পরে আপনাদের ডেফিনেশনটা দেখাবো, আমি জাস্ট এখানে চিত্রের মাধ্যমে দেখাই নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এই পুরোটা হলো কি বাস্তব সংখ্যা। আর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি 1 থেকে। এটা অবস্থা সহজ। ঠিক আছে, আমরা সহজ দিয়ে শুরু করি সিরিয়ালে, তাহলে এটা হলো কি স্বাভাবিক সংখ্যা। এখন কত হলো পূর্ণ সংখ্যা কোনগুলা? তাহলে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ইনফিনিটি এর মধ্যেও কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে। কিন্তু ঘটনা হলো যেগুলো ভগ্নাংশ, যেমন হাফ বা 0.5, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা হলো কি বাস্তব সংখ্যা। তাহলে -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলা পূর্ণ সংখ্যা রয়েছে, এগুলাকে আমরা বলি ইন্টিজার বলি। ঠিক আছে, যেমন 2, -2, -2 কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। কেউ মাইনাস বলে যে এটা পূর্ণ সংখ্যা না, তা কিন্তু না। এই যে জিরো নেগেটিভ দিকে যেগুলো আছে, পজিটিভ দিকে যেগুলো আছে এবং জিরো সহ সবগুলোই কি পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার বলা হয়। ইংলিশ নামটা জানবেন। একজন কোশ্চেন করছে, স্যার কোশ্চেন কি বাংলা হবে না ইংলিশে হবে? কোর্সের অবশ্যই বাংলায় হবে, কিন্তু আপনাদের ইংলিশ টার্ম গুলো থাকবে, যেমন নিচের কোনটি ইন্টিজার বা ইন্টিজারের সেট কি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, মানে ইন্টিজার মানে হলো কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা কথাটা না লিখে ইন্টিজার লিখতে পারে, স্বাভাবিক সংখ্যা না লিখে ন্যাচারাল নাম্বার লিখতে পারে। এই জন্য আপনারা ওয়ার্ড গুলা জেনে রাখবেন যে
ইংলিশ টার্ম গুলো জেনে রাখবেন। কোশ্চেন যেহেতু বিসিএস এ বিসিএস এর মতো জায়গায় কি আসছে, বাংলায় আসছে, কিন্তু ইংলিশ টার্ম ছিল, একইভাবে নিবন্ধনও সেম আসবে, ঠিক আছে। এই যে দেখেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো পজিটিভ ইন্টিজার হলো 1 থেকে অসীম পর্যন্ত, আর নেগেটিভ ইন্টিজার হলো -1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আর ভগ্নাংশ তো জানেন। আর এখানে ঘটনা হলো অমূলক সংখ্যা কাকে বলে। হ্যাঁ, আপনাদের আরেকটা টপিক ছিল অমূলক সংখ্যা আর মূলক সংখ্যা। তো মূলক সংখ্যা হলো কি, যেগুলাকে সংখ্যার আকার যেগুলাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। যেমন 3 যে কোনো পূর্ণ সংখ্যা, ইন্টিজার মূলক সংখ্যা। কারণ 3 কে আমরা যেমন 12/4 এভাবে লিখতে পারি, অনেকভাবে লেখা যায়। তাহলে ভগ্নাংশ আকারে লেখা গেলে সেটা কি পূর্ণ সংখ্যা। তাহলে পাই, পাই মানে হলো 3.1416, এভাবে এটা অসীম পর্যন্ত। যদিও ক্যালকুলেটরে 13টা ডিজিটের মতো দেখায় বা 17টা ডিজিটের মতো দেখায়, কিন্তু এটা অসীম পর্যন্ত। তো এটাকে কখনো ভগ্নাংশ আকারে লেখা যায় না, এই জন্য এটা কি অমূলক। একইভাবে অয়েলার নাম্বার 2.718 আমরা সংক্ষেপে এভাবে লিখি, কিন্তু এটা অসীম পর্যন্ত। তো এগুলো সবগুলো হলো অমূলক সংখ্যা। ফাই এগুলো সবগুলো অমূলক সংখ্যা। কিন্তু আপনারা দেখবেন 9-10 এর বইতে ফাই এর মান 22/7 দিছে। এটা কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা কিন্তু অ্যাকচুয়াল না। এই জন্য অনেকে বলে স্যার এখানে তো ফাই মানে হলো 22/7, তাহলে এটা তো অমূলক সংখ্যা না। আসলে কি, ফাই এর মান যদি কখনো 22/7 বসানো হয়, সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়। ধরেন আপনারা যদি এরকম লেখেন 14 × 22/7, তাহলে কি হয়, এটা কাটতে সুবিধা হয়, অ্যান্সারটা 44 ইজি হয়, একটু ইজি হয়। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না। হ্যাঁ, পাইকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, এটা হলো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। এই জন্য পাই অবশ্যই একটা মূলক সংখ্যা, অমূলক সংখ্যা, ঠিক আছে। আবার যেগুলাকে পৌনঃপুনিক আকারে লেখা যায় সেগুলো কিন্তু মূলক সংখ্যা। যেমন ধরেন 2.131313 এভাবে অসীম পর্যন্ত যাচ্ছে, তার মানে 13 রিপিট হচ্ছে, এটার উপর আমরা রিকারেন্ট বা পৌনঃপুনিক দিতে পারি। যেগুলোকে পৌনঃপুনিক আকারে লেখা যায় সেগুলো কিন্তু কি মূলক সংখ্যা। তাহলে পৌনঃপুনিক আকারে লেখা গেল মূলক সংখ্যা, আবার ভগ্নাংশ আকারে লেখা গেল মূলক সংখ্যা, আবার যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলক সংখ্যা, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর পাই এগুলো খুবই পরিচিত অমূলক সংখ্যা। এখন দেখেন এই কথার মধ্যেই কিন্তু আমাদের অর্ধেক করা শেষ। এই যে আমি যা যা বলেছি দেখেন, বাস্তব সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য, ভগ্নাংশ, অমূলক সংখ্যা, যতগুলো আছে সবগুলোই বাস্তব সংখ্যা। মনে রাখবেন, নাম্বার লাইন বা সংখ্যা রেখায় যা প্রকাশ করা যায়, সংখ্যা রেখায় যে সংখ্যাগুলোকে লেখা যায় সবগুলো কি বাস্তব সংখ্যার অংশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে চিত্রটা আপনারা দেখতে পারেন। এখন বাস্তব সংখ্যার কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য। দেখেন আমি আপনাদেরকে আবারও বলি, যারা স্কুল কলেজ দুটাই দিবেন, আপনারা যখন একটা টপিক শিখবেন তার সবগুলো রিলেটেড শিখবেন, তাহলে আপনাদের জন্য ভালো। যেমন আপনি বলুন স্যার আমাদের স্কুলে আছে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলক সংখ্যা, আর তো কিছু নাই। অমূলক সংখ্যা তো নাই, আমি অমূলক সংখ্যা শিখবো না। হ্যাঁ, তারপর বাস্তব সংখ্যা প্রপার্টিজ নাই, বৈশিষ্ট্যগুলো নাই, সেটাও শিখবো না। তারপর নাই, এই যে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান লেখাটা নাই না, এটা করলে চরম ভুল করবেন, কারণ আপনাদের টপিকস দেওয়া আছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা রিলেটেড আপনাদের যে কোনো কোশ্চেন আসতে পারে। আপনাদের টপিক যেহেতু কি বাস্তব সংখ্যায় দেওয়া আছে, যে বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, তাহলে তাহলে রিয়েল নাম্বার রিলেটেড যে কোনো কোশ্চেন হতে পারে। এই জন্য আপনারা বাস্তব সংখ্যার যে স্বীকার্য বা বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই শিখে রাখবেন। যদি স্কুলে পরীক্ষা দেন তাও শিখবেন, আর কলেজে তো অবশ্যই শিখতে হবে। এখন দেখেন বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এ বি সি যদি তিনটি বাস্তব সংখ্যা হয়, তখন a প্লাস বি সমান বি প্লাস সি, আবার এ বি ইকুয়ালস টু বি এ। এটাকে বলা হয় কমিউটেটিভ বা ল বা বিনিময় বিধি। এখন পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কমিউটেটিভ ল, বাংলায় লিখছে কিন্তু এই কথাটাকে আবার ইংলিশে লিখছে, তাহলে আপনারা লিখবেন অপশন থাকবে a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি। এখন কমিউটেটিভ মানে কি বিনিময়। যেমন আপনারা দেখেন বিনিময় বিধি মানে কি, ধরেন 2+3 কত হয় 5, কেউ লিখলো যে 3+2, তাহলে তো একই কথা, এটা হলো যোগের সূত্র। আবার গুণের বেলায় কেউ লিখলো 2 × 3, আবার 3 × 2, একই কথা, তাই না। এটাকে বলা হয় বিনিময় বিধি, মানে আগে পরে, আগেরটাকে পরে লেখা, পরেরটাকে আগে লেখা। অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি, ঠিক আছে। যেমন a প্লাস বি হলে একটা ব্র্যাকেটের মধ্যে আর সিটা হলো আলাদা। আমি যদি এ বি কে একসাথে করে
সরি একে আলাদা রেখে বি আর সি কে একসাথে করি, তাও কিন্তু রেজাল্ট সেম আসবে। আমি আরেকটা যেমন এর উদাহরণ দেখা আপনাদেরকে, এগুলো আপনারা জানেন, এগুলো সহজ বিষয়। তারপর দুই একটা উদাহরণ দেখো, 2+3+4 কত হয়? 3 2 5, 5 আর 4 কত? 9। এখন কেউ লিখলো 2+3+4, 3 আর 4 7, 7 কত? 9। একই তো রেজাল্ট, তাই না? তাহলে এটাকে বলা হয় কি? অ্যাসোসিয়েটিভ ল। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি। একইভাবে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন বিধি, a ইন্টু বি প্লাস সি, এ বি প্লাস এসি। আপনাদের এই বিধিগুলো মাথায় রাখতে হবে। গুণের সাথে যোগের সম্পর্কটাকে বলা হয় বন্টন বিধি। ক্লোজার বা আবদ্ধতা, অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা একটা বাস্তব সংখ্যা হয়, এই বিনষ্ট, এটার নাম হলো বিনষ্ট, মানে দুটা বাস্তব সংখ্যা যোগ করলে, যেমন 2 আর 5 যোগ করেন কত হয়? 7, সেটা একটা বাস্তব সংখ্যা। 2 আর 5 গুণ করেন 10 হয়, সেটা একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ বাস্তব সংখ্যার যোগফল একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার গুণফল একটি কি? বাস্তব সংখ্যা। এরপর এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অবিদ্যকর অস্তিত্ব। আপনারা যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করেন ওই সংখ্যাটি হবে, যে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করেন ওই সংখ্যাটি হবে। এর জন্য বলা হয় 0 ইজ দ্য আইডেন্টিটি অফ এডিশন এন্ড 1 ইজ দ্য আইডেন্টিটি অফ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? আচ্ছা, আর প্লিজ কেউ ক্লাস টাইমে কল দিবেন না। দেখেন আপনাদের অনেকে ক্লাস টাইমে কল দেয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। কারণ ক্লাসের সময় আমরা সিরিয়াসলি ক্লাসটা করব, এরপর আপনাদের কোশ্চেন থাকলে সেটা আমরা শুনবো, শেষ করবো। ফিল্ড অ্যাক্সিওম অফ রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। ঠিক আছে, এখন এই ফিল্ড স্বীকার্য মানে কি? ওই যে ওগুলো আগে যেগুলো শিখেছেন এগুলাই। হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু আলাদা করে লেখা আর কি। দেখেন, যেমন আবদ্ধতা বিধি, দুটা বাস্তব সংখ্যার যোগফল আর একটা বাস্তব সংখ্যা, এটাও ফিল্ড স্বীকার্যের অন্তর্ভুক্ত, এটা হলো আবদ্ধতা বিধি। সংযোজন বিধি, ঠিক আছে। এরপর এককের অস্তিত্ব বিধি, তারপর বিপরীতের অস্তিত্ব বিধি। অর্থাৎ আপনারা এখানে যে বাস্তব সংখ্যাদের যোগ স্বীকার্য এবং গুণ স্বীকার্যকে একত্রে ফিল্ড স্বীকার্য বলা হয়। এটা না লিখলেও হতো। দেখেন, এই বাস্তব সংখ্যার স্বীকার্যের মধ্যে কিন্তু সব একসাথে আছে, কিন্তু এটাকে আবার আলাদাভাবে ফিল্ড স্বীকার্য কখন বলি আমরা? এর মধ্যে কিছু যোগ স্বীকার্য আছে, যেমন এখানে প্রত্যেকটা স্বীকার্যের সাথে যোগও আছে, গুণও আছে। আপনারা খেয়াল করেন, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস, এটা হলো যোগের স্বীকার্য, আবার এটা হলো গুণের স্বীকার্য। হ্যাঁ, আবার দেখেন, এটা হলো যোগের প্রপার্টিজ আর এটা হলো গুণের প্রপার্টিজ। এই জন্য এখন এই বাস্তব সংখ্যার যে ফিল্ড স্বীকার্য কাকে বলা হয়, সেটা হলো যোগ স্বীকার্য, এবং গুণ স্বীকার্যকে আমরা একসাথে কি বলি? ফিল্ড স্বীকার্য। এর মধ্যে যোগ স্বীকার্যগুলোকে আমরা এখানে আলাদা লিখেছি, এগুলো একটু আগে শিখেছেন। আবার গুণ স্বীকার্যগুলোকে আমরা এখানে আলাদা লিখেছি। ঠিক আছে, আবার দেখেন আপনাদের এগুলা কিন্তু বিগত সালের করছেন, এই 17তম 18তম বিভিন্ন সালে এগুলো এসেছে রিটেনে। তো আপনাদের এমসিকিউ তো আসতে পারে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের ধর্ম কোনগুলা। তো কয়েকটা দিয়ে দিল, তো যেগুলো যোগের ধর্ম আপনারা এখানে দেখে বুঝতে পারবেন কোনগুলা। হ্যাঁ, তারপর বাস্তব সংখ্যার ক্ষেত্রে যোগের ও গুণের বিপরীত ধর্ম কোনগুলা। তাহলে কি, এ বিলস টু আর হলে মাইনাস এ বিলস টু আর হলে এই দুটার যোগ করলে কি হবে? 0 হবে। এটা হলো যোগের বিপরীত ধর্ম। কেন? দেখেন, যদি ডিস্টার্ব করুন না কেউ, দেখেন কল দিচ্ছে এখন। দেখেন, 5 এর সাথে যদি আমরা -5 যোগ করি তাহলে কত হবে? 0 হবে। হ্যাঁ, একইভাবে এখানে বলা হয়েছে আমরা এর সাথে যদি তার বিপরীত সংখ্যাটাকে যোগ করি কত হয়? 0 হয়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি? যোগের বিপরীত ধর্ম। অর্থাৎ একটার সাথে আরেকটার বিপরীত যোগ করলে 0 হয়। একইভাবে একটার সাথে আরেকটার বিপরীত গুণ করলে 1 হয়। হ্যাঁ, এরপর অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, বাস্তব সবে মেনশন করে দিছিল। যে কোনো দুটি বাস্তব সংখ্যা একটি আরেকটা থেকে ছোট হবে, না হলে সমান হবে, না হলে একটি আরেকটি থেকে বড় হবে। এই তিনটাকে একসাথে বলা হয় ট্রাইকোটোমিলন, তাই না? আপনারা ধরেন 2 আর 3, একটা আরেকটা থেকে কি ছোট, বা একটা আরেকটা থেকে বড়। আবার 3 3 নিলে দুটা কি সমান। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা একটা আরেকটা সমান হয়, অথবা বড় হয়, অথবা ছোট হয়। আবার ট্রানজিটিভ প্রপার্টি কি? এ যদি বি থেকে ছোট হয়, বি যদি সি থেকে ছোট হয়, তাহলে এ হবে সি থেকে ছোট, তাই না? যেমন দেখেন, আমরা যদি বলি 2 যদি 3 থেকে ছোট হয়, আবার এ যদি বি, হ্যাঁ, আবার 3 যদি 4 থেকে ছোট হয়, আমরা লিখতে পারি না 2 4 থেকে ছোট? একই কথা।
এ লেস দেন বি, বি লেস দেন সি হলে এ লেস দেন সি, এই যে এটা লেখা যায়। আবার এডিশন প্রপার্টি, আপনারা যদি অসমতার উভয় পাশে একই সংখ্যা যোগ করেন তাহলে অসমতা কি থাকে, সেম থাকবে, এটাকে বলা হয় যোগ বিধি। আবার মাল্টিপ্লিকেশন প্রপার্টি হলো গুণ বিধি। দেখেন এ লেস দেন বি হয় এবং সি গ্রেটার দেন জিরো হয়, তবে এসি লেস দেন বিসি। কারণ হলো অসমতাকে যদি আপনারা কোনো ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করেন তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু যদি এই যে সি লেস দেন জিরো, সিটা নেগেটিভ হয়, তাহলে কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা যদি অসমতাকে গুণ করেন তাহলে অসমতার চিহ্ন উল্টে যায়, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন প্রপার্টি বা গুণ বিধি। এরপর হলো পজিটিভ ক্লোজার প্রপার্টি, সেটা হলো দুটা বাস্তব সংখ্যা, একটা এ আর একটা বি যদি পজিটিভ হয় তাহলে দুটা পজিটিভ বাস্তব সংখ্যার যোগফলও পজিটিভ হবে, গুণফলও পজিটিভ হবে। যেমন 2 আর 3 এর যোগ করলে কত হয় 5, সেটাও গ্রেটার দ্যান 0। 2 আর 3 গুণ করলে 6 হয়, সেটাও গ্রেটার দ্যান 0। এরপর হলো জিরো প্রপার্টি বা শূন্য বিধি, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ, হ্যাঁ অবশ্যই কি হবে, জিরো থেকে বড় হবে, শূন্য ব্যতীত। শূন্য ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যার বর্গ কি জিরো থেকে অবশ্যই বড় হবে। আর এখন যেগুলো বলবো এগুলো আপনাদের সবার জানা। ন্যাচারাল নাম্বার, এটা তো প্রথমে বলে দিচ্ছি, 1 থেকে অসীম পর্যন্ত সবগুলো স্বাভাবিক সংখ্যা। তারপর হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হলো কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো মানে ফুল নাম্বার আছে ভগ্নাংশ ব্যতীত সবগুলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্যও থাকতে পারে। এরপর মূলদ সংখ্যা, এই সবগুলো বলা হয়েছে যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় সবগুলাই কি মূলদ সংখ্যা। হ্যাঁ, এরপর যেগুলাকে পৌনঃপুনিক আকারে লেখা যায় এটা একটা মূলদ সংখ্যা। আর মনে রাখবেন আরেকটি বিষয় হলো আমরা আমরা একটু পরে দেখাই। আচ্ছা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, রুটের ভিতরে যে কোনো মৌলিক সংখ্যা থাকলে সেটাও কি অমূলদ। √3 বলেন, √7 বলেন, রুটের ভিতরে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে হলো যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 7কে 7 এবং 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, প্রাইম নাম্বার থাকে, তাহলে সেটাও কিন্তু কি অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। ওই যে আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে ইংলিশ টার্ম গুলো জেনে রাখবেন, না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। ওকে, এরপর আমরা যদি খেয়াল করি ইরেশনাল নাম্বার, এগুলো সব বলা হয়ে গেছে, যেগুলো এই যে পাই, √2, হ্যাঁ এটা বলা কে বলা হয় অয়েলার নাম্বার। এই যে এগুলো, এগুলাকে অবশ্যই মনে রাখবেন, এগুলো হলো কি অমূলদ। এই যে এখানে আমি সবগুলা উদাহরণ সহ দিয়ে দিচ্ছি। আর বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে, এটাও কিন্তু রিটেনে আসছিল। এই সম্পর্কটা মনে রাখবেন যে নিজের কোন সম্পর্কটি সত্য, এটা মাথায় রাখবেন। আর পরম মান এবং তাদের ধর্ম, মনে রাখবেন সবগুলো সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যার সাবসেট, অর্থাৎ বাস্তব সংখ্যা সবচেয়ে বড়। এরপর দেখেন পরম মান এবং তাদের ধর্ম, অ্যাবসলিউট ভ্যালু এবং দেয়ার প্রপার্টিজ। মনে রাখবেন এই যে যদি x লেস দেন 0 হয় তাহলে পরম মান x কি হবে -6। আবার x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে পরম মান x এর মান কি x। যেমন আমরা এই যে দেখেন একসাথে দেখি পরম মান 5 হলো 5, -7 হলো 7। কেন, এটাকে আমি একটু আলাদাভাবে আপনাদের লিখে দিই, এটা একটু বেসিক স্ট্রং করা দরকার এটার। এই যে পরম মান x, হ্যাঁ ধরেন f(x) একটা ফাংশন, এখানে x পজিটিভ হতে পারে আবার কি নেগেটিভ হতে পারে। এখন এটা কখন হবে, ইফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ইফ x লেস দ্যান 0। হ্যাঁ, এই অ্যাবসলিউট ভ্যালু x কে এভাবে লেখা হয়। এখন এই যে এই মাইনাসটা কেন পজিটিভ হয়ে যায়, ধরেন x যদি লেস দ্যান 0 হয় তাহলে আপনারা যদি এখানে x এর মান -7 বসান তাহলে এখানে তো অটোমেটিক আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস এটা কি প্লাস হয়ে যায়। এজন্য পরমাণুর ভিতরে মাইনাস থাকুক সেটাও প্লাস, আবার প্লাস থাকলেও সেটাও কি প্লাস হয়ে যায়। আর অ্যাবসলিউট ভ্যালু x কে এভাবে লেখা হয়। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, এটা খুবই বহুল প্রচলিত, এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ x, এটা গ্রাফ কি রকম, এটা হলো একটা হবে y = x, আরেকটা হবে -x, y = -x। তো y = x হলো মূল বিন্দুগামী সরলরেখা, এদিকে যাবে, আর -x যাবে এদিকে।
সরি আমি এটা বোর্ডে আঁকছি তো এই জন্য এরকম একটু বাঁক হলো, এটা সোজা হবে আর কি। যাই হোক, এটা হলো -6 আর এটা হলো +6, এটা হলো মূল বিন্দুগামী, ঠিক আছে। এটা গ্রাফটা একটু মাথায় রাখবেন। গ্রাফটা কিন্তু ভাইভাতেও আপনাদেরকে জিজ্ঞেস করবে যে এটা গ্রাফটা কি, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রাফ এটা, পরম মানের যে গ্রাফটা। আচ্ছা, যাই হোক আমরা মোটামুটি শেষের দিকে, এখন আমরা এমসিকিউ তে চলে আসছি। ঠিক আছে, আমাদের যে পরীক্ষা এমসিকিউ কিরকম আসতে পারে দেখেন, আমি আপনাদেরকে আগেই বলেছি আপনাদের ম্যাক্সিমাম পড়া স্কুলের ক্ষেত্রে কি হবে দেখেন, স্কুলের ক্ষেত্রে ম্যাক্সিমাম পড়া আপনারা অল্প কিছু স্কুলে পাবেন, আর বেশিরভাগ কিন্তু কলেজের, আর অনার্সের মোটামুটি কম আছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমি আবার রিপিট করতেছি, সেটা হলো স্কুলের অল্প, যেমন এগুলো স্কুলে মোটামুটি আছে, তারপর দাঁড়ানোর কিছু পাবেন স্কুলে, আর বেশিরভাগ হলো কলেজে, যেমন এই ক্যালকুলাসটাও কলেজে আছে, তারপর আপনাদের জ্যামিতিও কিন্তু কলেজে না, জ্যামিতি আবার অনার্সের, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তর সমীকরণ অনার্সের, পুরোটাই তো অনার্সের, তাই না? তাহলে আপনারা অনেকে জিজ্ঞেস করেন স্যার স্কুলে বই পড়বো না কলেজের, আপনারা স্কুলে দেন আর কলেজে দেন, আপনাদের ম্যাক্সিমাম কিন্তু অনার্সের পড়া, এটা মাথায় রাখবেন। যেমন বিভাগ পুরোটা কিন্তু অনার্সের পড়া, ঠিক আছে, এটা অনার্সে আছে। তারপর দ্বিমাত্রিক জ্যামিতি, এটা হালকা পাতলা কিছু স্কুলে আছে, কলেজে আছে, কিন্তু ত্রিমাত্রিক জ্যামিতি গুলো কিন্তু কলেজের পড়ায় বেশি। ভেক্টর, হ্যাঁ, এটা মোটামুটি আপনারা কলেজ লেভেল থেকে পাবেন। কিন্তু ক্যালকুলাস কলেজ থেকেও থাকতে পারে, অনার্স থেকেও থাকতে পারে, মূল বেসিক ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে আপনাদের, সেটা আমি ক্লাসের সময় বলে দিব যে কোনগুলো শিখতে। আর ম্যাট্রিক্স মোটামুটি কলেজ পর্যায়ে থাকে, ম্যাট্রিক্স নির্ণায়ক, হ্যাঁ, এই অর্থাৎ এখানে স্কুল কলেজ অনার্স, তবে অনার্স এর বেশি। কিন্তু আপনাদের যদি কলেজ পর্যায়টা বলেন, সেটা হলো কলেজের জন্য আপনাদের একে 90% কিন্তু অনার্স এর পড়া, এটা মাথায় রাখবেন, অনার্স এর পড়া বেশি এখানে। ঠিক আছে, স্কুল নাই বললেই চলে, রিয়েল নাম্বার সিস্টেমটাই শুধু আছে, সেট আছে হালকা পাতলা, আর দ্বারাটা কিছু থাকবে, ম্যাক্সিমাম কিন্তু অনার্স এর, আর কলেজের আছে কিছু, এই এতটুকু। তো এই জন্য আমি বলবো যে আপনারা এতগুলো বই তো এখন ঘাটাঘাটি করার সময় নেই, আপনারা ক্লাস ফলো করবেন, আমাদের পিডিএফ নোট ফলো করবেন, আর সার্কুলার দিলে অবশ্যই বই বের হবে, বই রেডি আছে। আর অবশ্যই 49তম বিসিএস এর কোশ্চেনটা সলভ করবেন, আমরা আপনাদেরকে সলিউশনটা দিব পরে। তো তাহলে আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন আসতে পারে। আপনারা সাবজেক্টিভ পার্টটা আমাদের উপর দায়িত্ব দিবেন, আমরা সেটা দেখবো, আর আপনারা জেনারেল পার্টের জন্য স্টাডি করবেন, সাবজেক্টিভ যা যা দরকার সব আমরা দিয়ে দিব। যাই হোক, এখন আমরা এমসিকিউ দেখি। দেখেন আমি আগে বলেছি এটা সহজ চ্যাপ্টার, এখানে এমসিকিউ গুলো সহজ। যেমন নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? রুটের ভিতরে মাইনাস, নেগেটিভ। রুটের ভিতরে যদি মাইনাস থাকে সেটা বাস্তব থাকে না, সেটা জটিল সংখ্যা হয়ে যায়, ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। দেখেন নিচের কোনটি অমূলদ? এটা তো ভগ্নাংশ আকারে লেখা যায়, এটা মূলদ। এটাকে পৌনঃপুনিক আকারে লেখা যায়, এটা মূলদ। √5 এটা অমূলদ, কারণ রুটের ভিতরে মৌলিক সংখ্যা আছে। আর মাইনাস ভগ্নাংশ থাকলে সেটাও কিন্তু মূলদ হবে, কোনো সমস্যা নেই। অনেকে কিন্তু এখানে জিজ্ঞেস করে স্যার মূলদ সংখ্যা কি নেগেটিভ হতে পারে কিনা? অবশ্যই, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করে স্যার পূর্ণ সংখ্যা কি নেগেটিভ হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নেই, এটা শিওর হয়ে আমি বলতেছি। ওকে, তাহলে এখন আমি বাকি এমসিকিউ গুলো একটু দেখা আপনাদেরকে, তারপর আপনারা কোশ্চেন করতে পারবেন। নিচের কোন সেটটি বাস্তব সংখ্যার উপসেট নয়? কাল্পনিক সংখ্যা, কারণ এটা তো বাস্তব সংখ্যার মধ্যে নাই, আর বাকি সবগুলো বাস্তব সংখ্যার সাবসেট। আবার এক্স যদি একটি বাস্তব, সরি, এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয়, খেয়াল করেন, তাহলে নিচের কোনটি সবসময় সত্য? x² > 0, কারণ যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক বা শূন্য হয়। ঠিক আছে, যেমন 0 কে স্কোয়ার করলে কি সেটা 0 হবে। আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা এমসিকিউ এখানে ব্যাখ্যা সহ পাবেন, এই জন্য টেনশন করতে হবে না। নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন 5e এগুলো সব অমূলদ। 0.25 এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, এটা মূলদ। আর √3 এটা কিন্তু অমূলদ, কারণ রুটের ভিতরে মৌলিক সংখ্যা আছে, এই যে কারণ ব্যাখ্যা দেওয়া আছে। আর সরি, রুটের ভিতরে, হ্যাঁ, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার যেটা। নিচের কোনটি সবচেয়ে বড়? আর বাস্তব সংখ্যা, কারণ বাকি সবগুলাই হলো বাস্তব সংখ্যার কি সাবসেট। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা জাস্ট একটা মিনিট আপনার কমেন্ট দেখি, কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, আচ্ছা, এগুলো আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো আমি পরে দিব, আগে ক্লাসটা শেষ করে নিই।
সরল রেখায় কোনটি অবস্থান করবে না? দেখেন আই, ইমাজিনারি নাম্বার কখনো ওই যে সংখ্যা রেখায় অবস্থান করবে না, নাম্বার লাইন যেটা। একজন লিখছে স্যার আমরা পাবলিক ইউনিভার্সিটি পড়ছি, আমরা তো বাংলা টার্ম বুঝি না। বাবা আমি তো পাবলিক ইউনিভার্সিটি পড়ছি, তাই না? তো সেটা হলো পাবলিক ইউনিভার্সিটি অনার্স করলাম, মাস্টার্স করলাম, বুয়েট থেকে এমফিল করলাম, সবই তো ইংলিশ। কিন্তু আমরা তো বাঙালি না, তাহলে বাংলাগুলো তো আমাদের জানতে হবে। এই জন্য আমরা বাংলার সাথে কিন্তু ইংরেজি দিয়েছি, ঠিক আছে? আর আপনাদের এই কোর্স তো বাংলা ভার্সনে হবে, তাহলে আপনি যদি ইংলিশ নাও বাংলাটা কমও জানেন, তাও আপনাদেরকে শিখতে হবে। যেমন আপনারা শিখে আসছেন নাম্বার লাইন, কিন্তু বাংলা হলো সংখ্যা রেখা, এবং পরীক্ষা একটা সংখ্যা রেখা। আপনি যদি বলেন স্যার আমি তো পাবলিক ইউনিভার্সিটি পড়ছি, আমি তো বাংলা সংখ্যা রেখা জানি না, তাহলে আপনি ধরা খাবেন। এই জন্য পাবলিকে পড়েন আর ন্যাশনালে পড়েন, যেখানে পড়েন, প্রাইভেটে পড়েন, আপনারা ইংলিশ নাম বাংলা টার্ম দুটোই জানতে হবে, না হলে কিন্তু আপনারা ফেল করবেন, সোজা কথা। আমার কথা মিলিয়ে দেখবেন পরে। দেখেন 22/7 কোন শ্রেণীর সংখ্যা, ঠিক আছে? এটা হলো কি মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকারযোগ্য, তাই এটি রেশনাল নাম্বার, ঠিক আছে? যে কোনো, আর এটা তো একটা ভগ্নাংশ। আমাকে কিন্তু এখানে পাই এসে কথা বলে না, দেখ ঘটনা আছে। 22/7, এটা তো আপনি, এটা তো একটা ভগ্নাংশ দেখাই যাচ্ছে। হ্যাঁ, যদি পাই বলতো সেটা আবার অমূলদ হতো। নিচের কোনটি পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়? জিরো। এই যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিরো ইন্টিজারের মধ্যে আছে কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। স্বাভাবিক সংখ্যা হলো যেগুলো আমরা কাউন্ট করতে পারি, যেগুলো গণনা করা যায় 1 থেকে অসীম পর্যন্ত, সবগুলো 1 কোটি 2 কোটি 100 কোটি, সবই স্বাভাবিক সংখ্যা। √49 মানে হলো 7, এটা হলো স্বাভাবিক সংখ্যা। অনেকে বলবেন স্যার এত সহজ আসছে। দেখেন আমি আপনাদেরকে বলি, আমার প্রথম বিসিএস ছিল 34তম বিসিএস, তখন আসছিল √169 সমান কত? এটা বিসিএস এর কোশ্চেন হয় বলেন, আপনাদের হাস্যকর মনে হয় না? 13, এটা আসছিল। বাংলাদেশের রাজধানী কি? উত্তর সিটি, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, জাহাঙ্গীরনগর, ঢাকা। তাহলে বাংলাদেশের রাজধানীকে আমরা জানি না, এটাও বিসিএস আসছিল। 34তম বিসিএস এর কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের কিছু কোশ্চেন থাকবে সহজ, একদম সহজ, দেখে পানির মতো মনে হবে। কিছু থাকবে মিডিয়াম, তবে বেশিরভাগই মোটামুটি স্ট্যান্ডার্ড থাকবে। সহজ কিছু থাকবে। দশমিক সংখ্যা এটা কোন ধরনের সংখ্যা? এটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি না। এটা অসীম, আবার পুনরাবৃত্তিবিহীন, অর্থাৎ পৌনঃপুনিক আকারে লেখা যায় না। অসীম হলেও সমস্যা নেই, যদি পৌনঃপুনিক আকারে লেখা যায় সেটা মূলদ হবে, ঠিক আছে? কিন্তু না লেখা গেলে সেটা অমূলদ। যদি এ বি বিনষ্ট আর হয়, তবে নিচে কোনটি সত্য? ওই যে, যে কোনো দুটি বাস্তব সংখ্যা যোগ করলো বাস্তব সংখ্যা, গুণ করলো বাস্তব সংখ্যা, বিয়োগ করলো কি বাস্তব সংখ্যা। পাই কোন সেটের অন্তর্ভুক্ত? পাই একটি অমূলদ সংখ্যা। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলা। বাস্তব সংখ্যা আর কে বিভক্ত করা যায়? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। দেখো যতগুলো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আছে, সবগুলোর যোগফলকে বাস্তব সংখ্যা বলা হয়। আপনাদের অনেক সময় জিজ্ঞেস করবে দেবে যে বাস্তব সংখ্যা কাকে বলে, আপনারা বলেন যেগুলো বাস্তব সেগুলো বাস্তব সংখ্যা। এটা কোনো কোশ্চেন না, ম্যাথমেটিক্যালি অ্যান্সার করতে হবে। যে সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার যোগফলকে বাস্তব সংখ্যা বলে। অথবা যে সংখ্যাগুলোকে নাম্বার লাইন বা সংখ্যা রেখা প্রকাশ করা যায় সবগুলোকে বাস্তব সংখ্যা বলে। x² = 9 হলে x এর মান কত? অনেকে 3 লেখা যায়, এটা কি? আমরা সরাসরি 3 যদি থাকে সেটা লিখবো 3 অথবা -3, বর্গমূলের দুটি মান থাকে, ঠিক আছে? যদি -3 না থাকে তাহলে 3 লিখবো, কিন্তু অ্যান্সার, রিয়েল অ্যান্সার কিন্তু দুটাই, 3 হয় আবার -3 হবে। আমরা ডিরেক্টলি 3 লিখে দিই, এটা কিন্তু ভুল। নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? √25 মানে হলো 5, এটা একটি পূর্ণ সংখ্যা, বাকি সবগুলো হলো অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি হয়? আপনারা দেখেন, যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি কাল্পনিক সংখ্যা যোগ করে সেটা কমপ্লেক্স নাম্বার হয়। কেন? যেমন দেখেন, এটা তো একটা বাস্তব সংখ্যা, এটা একটা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। আর এই দুটো যোগ করে দেন 2 + 3i, মানে a+ib বা x+iy এই আকারে থাকলে সেটা কি হয়? জটিল সংখ্যা হয়, তাই না? কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা হয়। দেখেন আমি কিন্তু বাংলার সাথে সাথে ইংলিশ কথাগুলো বলতেছি, বা ইংলিশের সাথে বাংলা বলতেছি, এভাবে আপনাদের শিখতে হবে। 18 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, নিচের কোন সম্পর্কটি সঠিক? ওই যে দেখেন, ইন্টিজার পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু স্বাভাবিক সংখ্যা আছে, আবার মূল সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সব আছে, আবার বাস্তব সংখ্যার মধ্যে সবগুলাই আছে। তাহলে এই সম্পর্কটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা অলরেডি নিবন্ধনে কিন্তু কয়েকবারই এসেছে সম্পর্কটা, যে নিচের কোনটি সম্পর্কটি সঠিক।
বাস্তব সংখ্যা সেটের সাথে কাল্পনিক সংখ্যা যোগ করলে কি পাওয়া যায়? একটু একটু এটা রিপিট হয়েছে, একই কথা একটু আগে এটা আমরা শিখলাম। এখন দেখেন, এই ধরনের একটা এমসিকিউ 49তম বিসিএস এ ছিল, সুপ্রিমাম এবং ইনফিমাম। হ্যাঁ, আমি আপনাদেরকে 49তম বিসিএস এর ইয়েটা দেখাই একটু। এটা মনে হয় আমার এখানে সলভ করা আছে। 49 বিসিএস সলিউশন, সেটা হলো রিয়েল নাম্বার, ঠিক আছে? এই যেখানে আছে, আমি আপনাদেরকে দেখাই যে 49তম বিসিএস এ যেটা আসছিল, একটু খেয়াল করেন। এই যে দেখেন, এক্স স্টার লেস দ্যান 9 হয় ইনফিমাম হলে, হ্যাঁ, নিচের কোনটি সত্য? মানে এখানে এক্স স্টার লেস দ্যান 9 আছে, তাহলে এর ইনফিমাম কত? ইনফিমাম, ঠিক আছে, ইনফিমাম হলো -3। কারণ হলো এক্স স্কয়ার লেস দ্যান -3 মানে কি? দেখেন, এক্স স্কয়ার লেস দ্যান 9 মানে হলো, আমরা যদি এটাকে উভয় পাশে আমরা রুট নিয়ে নিই, তখন আমরা এটাকে আসলে এইভাবে লিখি সমাধান করলে, -3 থেকে এক্স বড়, এক্স থেকে 3 বড়। হ্যাঁ, এটা এভাবে আসে, এক্স লেস দ্যান 3 আসে। এর জন্য দেখেন, এটা সবচেয়ে ছোট মানটা হলো -3 ইনফিমাম, আর সুপ্রিমাম বলা হয় সবচেয়ে বড় মানকে। দেখেন কত সহজ একটা ইয়ে আসছে, এমসিকিউ আসছে। হ্যাঁ, এই যে 49তম বিসিএস যেটা ছিল, দেখেন। তাহলে দেখেন আমাদের যে নোট, আমাদের নোটও কিন্তু ওই টাইপের এমসিকিউ ছিল। তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই যে আপনারা আমাদের পিডিএফ পড়বেন, এটা আপনাদের জন্য এনাফ, 100টা বই কাটাকাটি কোনো দরকার নেই। এখন এই সুপ্রিমাম ইনফিমামের বিষয়টা আমি আপনাদেরকে বলি। হ্যাঁ, এখানে অনেক কিছু ডেফিনিশন আছে, হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড, হ্যাঁ, এত কিছু আপনাদের দরকার নাই। আপনারা শুধু এটা জানবেন, সবচেয়ে বড় যেটা সেটা হলো সুপ্রিমাম। ধরেন আমি লিখলাম 0,1, এটা একটা সেট, এটা হলো সুপ্রিমাম, এটা হলো কি ইনফিমাম, ঠিক আছে? এখন এটা কিন্তু 0,1 এর মধ্যে নাই, 0,1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখন যদি থার্ড ব্র্যাকেট দেয় তাও কিন্তু একই কথা। অর্থাৎ ওই সেটের মধ্যে থাকতে হবে তা কিন্তু না, এটা ওই সেটের বাইরে থাকলেও হবে, কিন্তু এই সেটা ফার্স্ট ব্র্যাকেট হোক থার্ড ব্র্যাকেট হোক, সবচেয়ে ছোটটাকে বলবো আমরা ইনফিমাম, সবচেয়ে বড়টাকে বলবো সুপ্রিমাম। একজন হাত তুলছেন, আমি কোশ্চেন করার অপশন দিব আপনাদের। আমাদের ডিসকাশনের সময় আছে, সমস্যা নেই, আমরা ডিসকাশন করার সময় দিব। দেখেন, 1/2 1/3 এভাবে যেতে যেতে এটা 0 পর্যন্ত যায়। এই জন্য আমরা এটাকে লিখতে পারি 0,1। তো 0টাকে বলা হয় ইনফিমাম, 1 কে বলা হয় সুপ্রিমাম। সবাই একটু নোট করে রাখেন, কোনো কোশ্চেন থাকলে সেটা কাগজে নোট করে রাখেন, আমি যখন কথা বলার অপশন দিব তখন কোশ্চেন করতে পারবেন, কারণ এখন কথা বললে আপনাদের ডিস্টার্ব হবে। আচ্ছা, আচ্ছা, সরি, এখানে একটু লেখা হচ্ছে না, ঠিক আছে? এখন দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একবার পিডিএফটা। তাহলে আমি যেটা বলছি, আহ, একটা মিনিট, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? স্যার লেফট সাইডে দেখা যাচ্ছে না, লেফট সাইডে দেখা যাচ্ছে না, আচ্ছা আমি এটা দেখতেছি। তাহলে আমরা আবার খেয়াল করি, সেটা হলো সুপ্রিমাম ইনফিমাম কি। এই যে দেখেন, এই যে as একটা সেট দেওয়া আছে, 1/2 1/3 ডট ডট, দেখেন 1/4 1/5 1/6 1/8 1/9 1 এবারে যেতে কোটি কোটি পর্যন্ত। এখন 1 কে আপনি যদি 1 কোটি বার ভাগ করেন, এটা একদম 0.0000 কাছাকাছি চলে যায়। এই জন্য এই সেটটাকে আমরা লিখি কি 0,1, 0,1। এখন এর মধ্যে সবচেয়ে ছোট যে মানটা ইনফিমাম, এটা বলা হয় ইনফিমাম, সবচেয়ে বড় যে মানটা সেটা হলো সুপ্রিমাম। এখন সেটটা যদি সহজ থাকে, দেখেন সবচেয়ে সহজ থাকে 1 2 3 ডট ডট ডট, তখন আপনারা সহজে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ছোট যেটা ওটা হলো সুপ্রিমাম। এখন ইনফিমাম, এখন অনেক বলো স্যার সবচেয়ে বড় তো হলো 3, এটাই সুপ্রিমাম না, যত একটা অসীম সেট, অসীম সেট বলে সেটা কি হবে, এর সুপ্রিমাম নেই। ইনফিমাম হলো 1, ঠিক আছে, কিন্তু এটার কোনো সুপ্রিমাম নেই। এই জন্য অনেকের কাছে মনে হবে স্যার সুপ্রিমাম ইনফিমাম তো অনেক সহজ, না, ওরা এমন ভাবে একটা সেট আপনাদেরকে দিবে, আপনাদের আইডেন্টিফাই করাটা একটু কঠিন মনে হবে। যেমন এটা অসীম, ঠিক আছে, কিন্তু এটা জিরোর কাছে চলে যাচ্ছে, এটা খুবই পরিচিত একটা সেট। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় 0,1। তো 0 হলো ইনফিমাম, আর 1 হলো কি সুপ্রিমাম, ঠিক আছে?
আচ্ছা, এখানে ইনফিমাম হলো ওয়ান, সুপ্রিমাম হলো কি অসীম। এর কোনো সুপ্রিমাম নেই, অসীম বলা যাবে না, আমরা বলি এর কোনো সুপ্রিমাম নেই। দেখেন এর অপশন কিন্তু নেই, অসীমও দেওয়া আছে, অসীম আসলে লিখলে ভুল হবে, কারণ অসীম তো কোনো সংখ্যা না। হ্যাঁ, এটা তো একটা আনডিফাইন্ড, এই জন্য লিখতে হবে এর ইনফিমাম হলো ওয়ান এবং সুপ্রিমাম হলো 9, এটা বলতে হবে। এই যে এরপর দেখেন এই প্রমাণটা আপনাদের বহুবার আসছে, এ বি বিলংস টু আর হলে নিচের কোনটি সঠিক, এগুলো প্রমাণকৃত। অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা যদি আপনারা যোগ করেন, করে তাদের পরম মান নেন, তাহলে আলাদা আলাদা পরম মানের যোগফল হয়। আবার যে কোনো দুটি বাস্তব সংখ্যার পরম মান যদি বিয়োগ করেন, একসাথে বিয়োগ করলে তাদের রেজাল্ট সেম হয়। ঠিক আছে, যেমন ধরেন পরম মান 2 মাইনাস পরম মান 1 কত হলো 1, তাহলে পরম মান 2 মাইনাস 1 সেটা কত হলো 1। হয় এটা থেকে ছোট হবে, না হলে এটা সমান হবে। ঠিক আছে, তো এখানে এই যে দেখেন উদাহরণ সহকারে সুন্দর করে ভাবে দেওয়া আছে। আবার দেখেন দুটোই ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে কতটি মূল সংখ্যা থাকবে। দুটো যদি মূল সংখ্যা নেন, তাহলে এর মধ্যে কমপক্ষে এতটি একটি মূল সংখ্যা থাকবে। আর সর্বোচ্চ কোটি কোটিও থাকতে পারে, তো কমপক্ষে যে কোনো একটি মূল সংখ্যা থাকবে। যেমন ভিন্ন মূল সংখ্যা নেন, ধর আপনারা যদি একটা 2 মূল সংখ্যা নেন আর একটা 3 মূল সংখ্যা নেন, এগুলো তো মূল, কারণ এগুলোকে যে কোনো পূর্ণ সংখ্যার মূল। তাহলে এর মধ্যে কমপক্ষে 2.5 একটা মূল সংখ্যা হবে। কিন্তু এছাড়াও আরো মূল সংখ্যা থাকতে পারে, যেমন 2.2, 2.3, 2.333 এবং কোটি কোটি মূল সংখ্যা থাকতে পারে, তবে কমপক্ষে একটি থাকবে। এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, আপনাদের 22 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 23 নাম্বারটা জাস্ট এগুলো প্রমাণ আছে, আমি এই জন্য এগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, বইতে দেওয়া আছে। দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে কতটি অমূল্য সংখ্যা থাকবে, এই যে দেখেন আগে বলছে কমপক্ষে কয়টি, কমপক্ষে একটি থাকবে, কিন্তু কতটি অমূল্য সংখ্যা থাকবে। এখন 2 আর 3 যদি দুটো বাস্তব সংখ্যা হয়, এর মধ্যে কোটি কোটি অমূল্য সংখ্যা থাকতে পারে, তাই না? কারণ 2.1 হতে পারে, 2.111 হতে পারে, তার সরি, হ্যাঁ, এভাবে অসীম পর্যন্ত। এই যে দেখেন √5 হতে পারে, কারণ এটা মানেও কি 2 পয়েন্ট সামথিং। তারপর 2.11222 এগুলো সবই 2 এবং 3 এর মধ্যে, সেগুলো কি অসীম। তাহলে এগুলো সবই কি অমূল্য সংখ্যা। সেই জন্য মনে রাখবেন দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা থাকবে, কিন্তু অমূল্য সংখ্যা কি অসীম হতে পারে। অতটা অমূল্য সংখ্যা থাকতে পারে, সেটা অসংখ্য হতে পারে। এরপর দেখেন এটা হলো আপনাদের আর্কিমিডিসের সূত্র, এই প্রমাণটাও কিন্তু পরীক্ষায় আসছে, এটা সম্ভবত 17তম নিবন্ধনে আসছে। বাস্তব সংখ্যার আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এক্স ধনাত্মক ওয়াই হলো যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে একটা ধনাত্মকের সাথে যদি যে কোনো বাস্তব সংখ্যা আরেকটা ওয়াই হয়, আবার এন যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এন এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা একটা প্রমাণ আছে। এখন এই প্রমাণটাকে আমি ভেঙে ভেঙে দেখাই। যেমন দেখেন এক্স হলো ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এক্স এর মান ধরলাম 2, ওয়াই হলো যে কোনো বাস্তব সংখ্যা, আমি ঋণাত্মক ধরলাম -1, আর এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা, আমি ধরলাম 3। এখন প্রথমটা হলো এন ওয়াই গ্রেটার দ্যান এক্স হয় কিনা দেখেন তো। এন হলো 3, ওয়াই হলো -1, তাহলে কি হয় -3, এটা লেস দ্যান 2 হয়, তাহলে প্রথমটার সাথে মিলে না। আবার এন এক্স লেস দ্যান ওয়াই, দেখেন এক্স 2 এন 3, তাহলে এটা ওয়াই থেকে ছোট হয়, গুণ করলে 6, না এটা বড় হচ্ছে, এজন্য এটা হবে না। এভাবে আমি প্রত্যেকটা প্রমাণ দেখাইছি, কিন্তু এটা আপনার সরাসরি মাথায় রাখবেন এন এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটা সরাসরি একটা প্রমাণ আছে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বাস্তব সংখ্যার ক্ষেত্রে। এটাও কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে। আর যদি একটি অশূন্য মূল সংখ্যা এবং এক্স যদি একটি অমূল্য সংখ্যা হয়, তবে নিচের কোনটি সত্য। সোজা কথা হলো একটি মূল সংখ্যার সাথে একটা অমূল্য সংখ্যা যোগ করলে সেটা কি হয়, মূল অমূলদ হয়। যেমন 2 এর সাথে যদি আপনারা √3 যোগ করেন, 2 + √3, সেটা কি হবে, অমূলদ হবে। হ্যাঁ, কখনোই মূলদ হবে না। তাহলে একটি মূল সংখ্যার সাথে আরেকটা অমূল্য সংখ্যা যোগ করলে কি হবে, অমূলদ হবে। যেমন বাস্তব সংখ্যার সাথে জটিল সংখ্যা যোগ করলে সেটা কি হবে, জটিল হবে। আচ্ছা, বাস্তব সংখ্যা কি কি স্বীকার্য মেনে চলে, ওই যে সম্প্রসারণ স্বীকার্য, ফির স্বীকার্য, ক্রম স্বীকার্য আছে, এগুলো আমরা শিখেছি, এগুলো সবগুলো মনে রাখবেন। আবার নিচের কোনটি ফির স্বীকার্য মেনে চলে না, মনে রাখবেন এ এবং বি, সেটা হলো পূর্ণ সংখ্যা এবং জেড, এগুলো ফির স্বীকার্য মেনে চলে না। কেন জানেন? কারণ হলো স্বাভাবিক সংখ্যা সেট এন কে ফির স্বীকার্য মেনে চলে না, কারণ হলো যোগবোধক একক জিরো কখনো এন এর মধ্যে থাকে না। দেখেন জিরো তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি এন এর মধ্যে আছে? না, এন তো 1 থেকে শুরু।
এজন্য ফিল্ড স্বীকার্য এন্ড ফিল্ড স্বীকার্য মেনে চলে না। তারপর হলো পূর্ণ সংখ্যার সেট ফিল্ড নয়, কারণ হলো তার গুণবোধক বিপরীতের অস্তিত্ব বিধি মেনে চলে না। ঠিক আছে, একইভাবে তাহলে শুধুমাত্র ফিল্ড স্বীকার্য মেনে চলে কে, সেটা হলো কিউ। এই বোধ ফিল্ড স্বীকার্য মেনে চলে না কিউ, কিন্তু সরি কিউটা একটা মূল সংখ্যা, তাহলে কিউ কি ফিল্ড কার্য মেনে চলবে। কিউ যে কোনো মূল সংখ্যা ফিল্ড কার্য মেনে চলবে, কিন্তু স্বাভাবিক সংখ্যা আর একটা হলো পূর্ণ সংখ্যা, আমি আবার বলতেছি স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা ফিল্ড কার্য মেনে চলবে না। শুধুমাত্র কিউ যেটা আছে, যে কিউ হলো একটা মূল সংখ্যা, যে কোনো মূল সংখ্যা ফিল্ড কার্য মেনে চলে। আর ফিল্ড কার্যগুলো আমরা এর আগে দেখেছিলাম। বাস্তব সংখ্যা আর এর উপসেট নয়, এগুলো আমরা শিখেছি যে আর এর উপসেট কিউ এন যে সবগুলো হলো বাস্তব সংখ্যা আর এর সাবসেট, কিন্তু কাল্পনিক সংখ্যা কখনো সাবসেট হবে না। -7 কোন ধরনের সংখ্যা? ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কখনোই নেগেটিভ হয় না, তাহলে স্বাভাবিক সংখ্যা হতে পারে না। পূর্ণ সংখ্যা নেগেটিভ হতে পারে, মূল সংখ্যা নেগেটিভ হতে পারে। তাহলে অ্যান্সার হলো কি ডি নাম্বার, বি এবং সি উভয়। ঠিক আছে, এরপর দেখেন নিচের কোনটি সবসময় সত্য, সেটা হলো প্রতিটি স্বাভাবিক সংখ্যায় মূল সংখ্যা, যেমন 1 2 3 4 অসীম পর্যন্ত যাই বলো সবই মূল সংখ্যা। কিন্তু প্রতিটি মূল সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যেমন -3 এটা তো মূল সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। প্রতিটি অমূল সংখ্যা পূর্ণ সংখ্যা, তাই না? যেমন √3 যদি বলি এটা একটা অমূল, এটা কি পূর্ণ সংখ্যা হবে না? এটা ভুল কথা। আবার প্রতিটি পূর্ণ সংখ্যা অমূল সংখ্যা, ধরেন 5, 5 কে তো আমরা 10/2 আকারে লিখতে পারি, তাহলে সেটাকে ইয়ে হবে, অমূলত হবে? সেটা অবশ্যই মূলত। এরপর দেখেন ক্রমশিকার যে ট্রাইকোটমি বিধি লও হয়েছে এগুলা, যে কোনো দুটি বাস্তব সংখ্যা একটা আরেকটা থেকে ছোট হবে বা বড় হবে বা সমান হবে। হ্যাঁ, এরপর কমনীয়তা বিধি এ লেস দেন বি, বি লেস দেন সি হলে এ লেস দেন সি, সবগুলো আমরা শিখেছি। তারপর বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ এর অন্তর্ভুক্ত নয়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিজ কিন্তু বাস্তব সংখ্যার অর্ডার প্রপার্টিজ এর মধ্যে নেই। আমরা প্রথমে কিন্তু প্রপার্টিজ গুলো দেখেছিলাম। দেখেন আপনাদের প্রথমে মনে হয়েছে এগুলো সবগুলো সহজ, হ্যাঁ না, স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, মূল সংখ্যা কি, এগুলো আমরা কম বেশি জানি, কিন্তু প্রপার্টিজ গুলো আমরা অনেকেই এখনো ক্লিয়ার না। এরপর আর্কিমিডিজের যে প্রপার্টিজ গুলা, এগুলো একটু দেখবেন। এরপর অসমতার কিছু ধর্ম আছে, সেগুলো দেখবেন। অর্থাৎ আমাদের পিডিএফ এ যা আছে সেগুলো দেখলে না। আবার এ লেস দ্যান বি এবং সি গ্রেটার দ্যান জিরো হলে কি হবে? ওই যে অসমতা, সি গ্রেটার দ্যান জিরো মানে হলো যে কোনো পজিটিভ সংখ্যা দ্বারা যদি অসমতাকে গুণ করেন, তাহলে অসমতা কি হবে? সেম থাকবে। এটা কিন্তু সেম না, এখানে উল্টে গেছে, এখানে সেম আছে। এসি লেস দ্যান বি, বিসি, এই যে এটাকে যদি সি দ্বারা গুণ করেন উভয় পাশে, এটা সেম থাকবে। আবার যদি সিটা নেগেটিভ হয়, তখন আবার উল্টে যাবে, এই যে দেখেন এখানে উল্টে গেছে। ঠিক আছে, এরপর আমরা খেয়াল করে দেখেন কোন স্বীকার্য অনুযায়ী বলা যায় যে এ লেস দেন বি এবং বি লেস দেন সি হলে এ লেস দেন সি। উল্টো ভাবে আসতে পারে ট্রানজিটিভ প্রপার্টি বা ক্রমোন্নয়তা বিধি। দেখেন বাংলায় আসতে পারে, ইংলিশে আসতে পারে কথাগুলো। কোশ্চেন বাংলা হবে কিন্তু টার্ম গুলো ইংলিশে থাকবে। তো ট্রানজিটিভ প্রপার্টি বা ক্রমোন্নয়তা বিধি অনুসারে নিজে কোনটি সত্য এভাবে আসতে পারে, আবার কন্ডিশনটা দিয়ে বলবে এটা কোন ধরনের প্রপার্টি সেটাও আসতে পারে। এই যে দেখেন ট্রাইকোটমি ল অনুযায়ী নিচের কোনটি সত্য? ওই যে এ লেস দ্যান বি, এ ইকুয়ালস টু বি অথবা এ গ্রেটার দ্যান বি, যে কোনো একটি সত্য হবে। অর্থাৎ যে কোনো দুটি বাস্তব সংখ্যা একটা আরেকটার বড় হবে, সমান হবে অথবা ছোট হবে। এই যে দেখেন এ গ্রেটার দ্যান জিরো এবং বি গ্রেটার দ্যান জিরো হলে কি হবে? অর্থাৎ দুটো বাস্তব সংখ্যা যোগ করলে, ধনাত্মক বাস্তব সংখ্যা যোগ করলে সেটা পজিটিভ, আবার গুণ করলেও কি হবে? পজিটিভ হবে। ওকে, বাস্তব সংখ্যার সেট কোনটি? ওই যে আমি প্রথমে বলেছিলাম সেটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। দেখেন আপনাদের কাছে প্রথম মনে হয়েছে অনেকগুলো সহজ, কিন্তু সহজের মধ্যে এখানে স্কুলের সাথে মিল থাকলেও কিন্তু আপনাদের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো কিন্তু স্কুলে তেমন নেই। হ্যাঁ, থাকলেও ভাবে ক্লিয়ার নাই। এরপর আপনাদের কলেজেও কিছু দেওয়া আছে বাস্তব সংখ্যার মধ্যে প্রপার্টিজ গুলা, কিন্তু অতটা ক্লিয়ার নাই। এরপর আপনাদের যে এই যে এখানে বিসিএস এর যে টপিকটা ছিল, এটা এখানে আপনাদের আমি অ্যাড করে দিয়েছি, কারণ হলো আপনাদের জন্য। আমি আপনাদের দেখাই একটু, বিসিএস এর টপিকটা ছিল সেটা কিন্তু এই যে ট্রানজিটিভ প্রপার্টি, তারপর ট্রাইকোটমি ল, এগুলা কিন্তু
আপনাদের নিবন্ধনে টপিকটা সরাসরি দেয় নাই, কিন্তু যেহেতু বাস্তব সংখ্যা রিলেটেড আপনাদের পরীক্ষা আসবে, এর জন্য আমাদের পিডিএফ এ যা আছে সবগুলো পড়লে না। আচ্ছা, আপনাদের কমেন্টে একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিব, কথা বলতে পারবেন। কার কি প্রবলেম আছে বলেন। শুধুমাত্র পড়া নিয়ে কথা হবে, পরবর্তীতে আদার্স কথা হবে। আগে শুধু কোর্সেন থাকলে বলেন। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি স্যার। বলেন, ক্লাস কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, এগুলো সবগুলো জানা আপনাদের, কিন্তু এখন আরো একটু ক্লিয়ার হয় নাই, আরো ভালো লাগে নাই যে হ্যাঁ আর একটু ক্লিয়ার হলাম, অনেক কিছু ভুলে গেছে বা অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার নেই। জি স্যার। কোনো স্যার, বই একটা পড়তে কোশ্চেন ছিল গেলে স্যার। সাজানো পাবেন না। আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক ওখানে সাজিয়েছি এমসিকিউ ভিত্তিক, এবং প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে। আসসালামু আলাইকুম স্যার। এটার কি পিডিএফ এবং রেকর্ড ক্লাসটা কি এরপরে হোয়াটসঅ্যাপে দিবেন? পিডিএফ না, আমরা রেকর্ড ক্লাসটা ইউটিউবে থেকে, কারণ ইউটিউবে আরো স্মুথলি দেখতে পারবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সেটা প্রাইভেট করে দিব, যারা ভর্তি আছে তাদের থেকে আমরা ইমেল কালেক্ট করব, করে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, এখন আমি আমি বলছি, এখন শুধুমাত্র কোশ্চেন আছে না কারো, সেটা বলেন। নাই না? স্যার, একটা কোশ্চেন আছে স্যার। ওই যে থ্রি 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 25 সমান 12/4, এটা তো সরি, ভগ্নাংশ। স্যার, থ্রি একটা সংখ্যা ভগ্নাংশ কিভাবে হয় স্যার? আমরা তো ওই যে শিখছিলাম, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, সেটা ভগ্নাংশ। কিন্তু হচ্ছে হ্যাঁ, কিউ নট ইকুয়াল টু হচ্ছে অন হওয়া যাবে না ভগ্নাংশের ক্ষেত্রে। কিন্তু থ্রি, আপনি যে বললেন 3 = 12/4, থ্রিকে হ্যাঁ। 12/4 আকারে প্রকাশ করা গেলে সেটা ভগ্নাংশ হবে। স্যার, এই বিষয়টা বুঝি নাই। এনি ইন্টিজার ইজ প্রাইম রেশনাল নাম্বার, এটা মনে রাখবেন। যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। জি কথা বলুন নাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। একজন লিখলো স্যার 20 আর 21, আর একটু বুঝাই দেন। দেখেন, আমাদের এখানে আপনারা কথা বলতে পারবেন, কারণ এটা তো একটা ক্লাস। স্যার হ্যাঁ, 25। আমাদের এখানে সুন্দরভাবে কথা বলা যাবে। অনেকে বলে ফেসবুকে ক্লাস নেয়, যে ওখানে কমেন্টে লিখে দেয়, কমেন্টে কি কোশ্চেন বোঝানো যায়? স্যার, জুমে আপনারা ভালো ক্লাস হয়েছে নিলে স্যার। স্যার এগুলো জুমে পিডিএফ ভালো কি হয়। থাকবে? আপনাদেরকে প্রথম থেকে কথা বলার অপশন দিতে হবে, কি ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট হবে, আপনাদের ডিস্টার্ব হবে, অনেকে সাউন্ড মিউজিক বাজায় রাখবে। এই জন্য আমাদের সিস্টেম হলো এটা। এবার এটা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা তৈরি করছি, যে প্রথমে ক্লাস নেব, পরবর্তীতে কোশ্চেনের অ্যান্সার দিব। দেখেন, এই সেটটা হলো অসীম পর্যন্ত। এটা যেতে যেতে 1/3, 1/4, 1/5, একজন বলছে স্যার এটা একটু বোঝা যান 20, তাহলে এটা অসীম পর্যন্ত যাবে। অর্থাৎ এটা আমরা 0,1 লিখতে পারি। হ্যাঁ, লাস্টে 0 আসবে। আর সেটা আগে পরে তো পেট না, 1,2 আর 2,1 তো পেট না। তাহলে এই যে 0 আর 1, এর মধ্যে ছোট হলো 0, সবচেয়ে বড় হলো 1, এই জন্য 1 হলো ইনফিমাম, 1 সুপ্রিমাম, 0 হলো ইনফিমাম। আবার দেখেন 1 থেকে এই অসীম পর্যন্ত আছে এখানে। তো এটা তো কোনো আপার বাউন্ড নাই। আপার বাউন্ড আছে বলেন তো? এখানে কোনো আপার বাউন্ড আছে? না নাই। স্যার। যার কারণে এটা সুপ্রিমাম নেই, কিন্তু ইনফিমাম লোয়ার বাউন্ড আছে, এই জন্য এটা ইনফিমাম হলো 1। আমাদের কিন্তু রিয়ান অ্যানালাইসিস নাই, বাস্তব রিয়ান অ্যানালাইসিস, বাস্তব বিশ্লেষণ যেটা, সেটা বিসিএস এ ছিল, কিন্তু এখানে নাই। স্যার এগুলোর পাশাপাশি কি মেইন বুক দেখতে হবে? মেইন বুক স্যার? আমার মনে হয় কোনো দরকার নেই, আমরা সব তুলে দিচ্ছি এখানে। এখন যা যা দরকার আপনাদের, ভাই দেখেন স্যার তো সমাধানগুলো বলেই কিন্তু দিছেন যে আমারটা মেইন দেখলে বইতে হয়ে আছে, যাবে। মেইন বইতে আপনারা আজকে এমসিকিউ নতুন আকারে পাবেন না, এভাবে স্যার সুন্দর করে গুছানো পাবেন না, আপনাদের সময় নষ্ট হবে। থাকবে আজকের ক্লাসটা কি পিডিএফ থাকবে সবগুলো? হ্যাঁ, এটা অলরেডি আপনাদেরকে প্রথম ব্যাচের রেকর্ড ক্লাস পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু পিডিএফটা আপনাদের অলরেডি পিডিএফটা দেওয়াই আছে। তারপরে নতুন ব্যাচে আমরা আবার অ্যাড করে দিব এটা। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্লাস আপনি বুঝতে সুবিধা হচ্ছে, আপনারা আপনাদের অপিনিয়ন বলেন। না স্যার, ঠিক আছে স্যার, বুঝতে না পারছি। স্যার, কোনো সমস্যা নাই। আমাদের ফার্স্ট ব্যাচে অনেক স্টুডেন্ট হওয়ার কারণে আমরা পরে স্টপ করে দিয়ে ওটা ক্লাস শেষ করে আবার সেকেন্ড ব্যাচ শুরু করছি, এই এমসিকিউ ভিত্তিক 19টা পর্যন্ত। আবার আমাদের সার্কুলার দিলে আরেকটা থার্ড ব্যাচ শুরু করবো, কিন্তু সেখানেও আবার আপনারা লাইভ ক্লাস করতে পারবেন।
এখন আমরা যে সেকেন্ড ব্যাচ নিচ্ছি এখানে কিন্তু যারা ফার্স্ট ব্যাচে ছিল ওরাও ক্লাস করতে পারতেছে, তাহলে এটা আপনাদের জন্য ভালো না? বারবার কিন্তু লাইভ ক্লাস পাচ্ছেন আপনি। জি স্যার। পরীক্ষা নেওয়া হবে এখানে আর গ্রুপে? কোনো ভর্তি হওয়া লাগবে না, আর পরীক্ষা অবশ্যই হবে, কিন্তু সার্কুলার দেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। প্রত্যেকটা টপিকস এর উপরে পরীক্ষা হবে, অধ্যায়ের উপর পরীক্ষা হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে, সব হবে, ঠিক আছে? আর ওকে পরীক্ষা স্যার। না দিলে তো আপনারা জাস্টিফাই করতে পারবেন না। জি স্যার। জি স্যার, ঠিক আছে। স্যার যখন আর সার্কুলার দিবে তখন তো হ্যাঁ, আর আমি আরেকটা কথা বলে দিই, সার্কুলার দিলে আপনারা সময় খুব কম পাবেন, এই জন্য এখন থেকে প্রিপারেশন নেবেন। এখন থেকে যে যখন যখন ক্লাস হয়, আমাদের এখন আপাতত শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি 3 দিন ক্লাস হবে রাত 10টা, সেই অনুযায়ী ক্লাস করেন। আর রমজানেরটা আমরা সেটা জানিয়ে দিব, আপনাদের মতামতের ভিত্তিতে আমরা টাইম দিব, সমস্যা নেই, কিন্তু সেটা দিনে হবে, আর রাত্রে তারাবি থাকবে। জি স্যার। আসসালামু দিনে হবে, আলাইকুম। সকালে না, সেটা বিকেলের দিকে, সেটা 3টা হোক 4টা হোক, সবার মতামতের ভিত্তিতে আমরা একটা টাইম দিব। স্যার যখন সার্কুলার দিবে সার্কুলার দিলে তো আমরা সেই অনুযায়ী পরীক্ষা নিব, কিন্তু আমি ক্লাসের কথা বলছি। তারপরে যদি নতুন কিছু যদি চ্যাপ্টার অ্যাড হয় তখন স্যার কি ক্লাস পাবো অবশ্যই তখন? ক্লাস হবে আরো বাড়াবো, এটা কি সব ক্লিয়ার PDF করতে নোট আমরা হবে দিব, ভাই? আপনাদের সাবজেক্টে 100% যা যা দরকার সব আমরা দিব, আপনাদের ওটা নিয়ে টেনশন করতে হবে না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কথা ছিল বলেন। স্যার, ভিডিও দেখার সময় আপনি যে কথা বলতেছেন না, হুম। স্ক্রিনে যখন আপনি হাত দিয়ে মাউস দিয়ে বোঝাচ্ছেন আর এখানে ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে না স্যার, একটু এই জন্য সমস্যা হচ্ছিল মাঝে মধ্যে আমার। এটা হয়তো মাঝে মধ্যে কোনো কারণে নেট একটু আপনারও হতে পারে বা আমারও হতে পারে, আমি তো স্যার কখনো এটা মনে হয় আমার মনে হয় তার পার্সোনাল প্রবলেম স্যার। এটা মানে তার ফোনের নেটওয়ার্ক ল্যাকিং শোনেন, করার আমি কারণে কিন্তু হয়েছে। আমি কিন্তু কিন্তু ল্যাপটপে আমাদের সাথে ঠিক মোবাইলে ছিল। সবকিছুতে জয়েন করি। কেন করি? আমি আজ স্টুডেন্টের সময় জয়েন করি, কারণ আমি দেখি যে আমি স্টুডেন্টের সময় কোনো প্রবলেম ফেস করি কিনা। আমি যখন দেখি আমি ভালোভাবে শুনি, ভালোভাবে দেখি, তখন আমি বুঝতে পারি। বুঝতে পারছেন? আমি ল্যাপটপে ক্লাস নিই, কিন্তু আমি মোবাইলে আবার আলাদা জয়েন করে থাকি। ও স্যার, যখন ভিডিওটা আপলোড করবেন তখন সব ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আপনার নেটের কারণে সেটা মনে হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, স্যার বাকিরা বলেন, আপনারাই বলেন যে স্যার প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা আছে কিনা বলেন। আছে স্যার। জি স্যার, অন্যান্য কোনো বিসিএস ব্যাখ্যা সহ আমাদের থাকাটা বই সুবিধা থেকে হয়েছে আমাদের আসেনি জন্য। করে কেমন ছিল? আমি বারবারই বলতেছি, আপনারা অযথা অন্য বই ঘাটাঘাটি করে সময় নষ্ট করবেন না। ফার্স্ট অফ জি অল ইউ স্যার। হ্যাভ টু কমপ্লিট আওয়ার পিডিএফ নোট এন্ড রেকর্ড ক্লাস, দেন ইউ হ্যাভ টু সলভ জেনারেল 100 মার্কস। এটা কিন্তু সাবজেক্টের জন্য আলাদা সময় নষ্ট করার দরকার নেই। এরপর স্যার, যদি দেখেন যে আপনি আরো টাইম পাইছেন, তখন আরো প্র্যাকটিস করেন, সেটা আপনাদের পার্সোনাল হ্যাঁ ব্যাপার। স্যার। স্যার আপনি যে আর বইটা বের করবেন, আমাদেরকে একটু যদি ধারণা দিতেন যে কত মার্কস টার্গেট নিয়ে আমরা কি পড়াশোনা করব স্যার, মানে জেনারেল পার্ট আচ্ছা, আর আমি শুনুন, আমি রেকর্ড ক্লাসটা স্টপ করে দিই, কারণ হলো রেকর্ড ক্লাসটা সবাই দেখে, ঠিক আছে? আমাদের টার্গেট থাকে যারা ক্লাস মিস করছে বা যারা ক্লাস করছে কিন্তু আরেকটু রিভিশন দরকার, তারা যেন পড়াটা দেখে। এই জন্য আমরা ওই সময় একটা কথা বলি না, আমরা চাই সবাই সুন্দর করে স্মুথলি ক্লাসটা দেখুক, সবাই বুঝুক। অনেকে এটা ডিসলাইক করে, আমিও করি। তো এখন আমি রেকর্ড স্টপ করে দিব, যেহেতু আমাদের পড়া রিলেটেড আর কোনো কোশ্চেন নাই। এখন স্টপ করে দিব রেকর্ড। রেকর্ড স্টপ করার পর আপনাদের লাইন কানেকশন থাকবে, আপনারা কথা বলতে পারবেন। স্যার রেকর্ডটা বন্ধ করে রেকর্ডটা দিন। স্টপ করে দিচ্ছি আমি, তারপর কোশ্চেন করেন। এটা ভালো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভালো, আমিও ভুলে গেছিলাম, আপনি যে কোশ্চেন ভালো। তারা ইনফিমাম এস থাকবে না বিলংস টু আর সাচ সুপ্রিম দ্যাট থাকবে। এস লেস দ্যান পাই, হ্যাঁ এস হ্যাঁ সেটা হলো এটার কি হবে, সুপ্রিমাম কি হবে, ইনফিমাম কি হবে, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড সুপ্রিমাম কোশ্চেন। পার্ট এটা আসলে আগের মতোই। নাই। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি আপনাদের এটা, কিন্তু এটা আমি জানি আপনারা 99% এটা পারবেন। এক্স লেস দ্যান 5 মানে কি দেখেন, আমরা যদি এটাকে ব্র্যাকেটে লিখি, মাইনাস ইনফিনিটি টু 5 না, বলেন তো? এক্স এর মান 5 থেকে ছোট, মানে এই যে আমরা যদি 5 বলি, এটা 5, তাহলে 5 থেকে নেগেটিভ দিকে, তাই না? নাম্বার লাইনে যদি যাই 5 থেকে কি নেগেটিভ দিকে যা আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে অসীম। তাহলে এটা সুপ্রিমাম হলো পাই, ওটা 5 এর সেটা থাকুক না থাকুক সমস্যা নেই। 5 থেকে ছোট বলছে, কিন্তু 5 সহ তো, মানে 5 তো এই নাম্বার লাইনের মধ্যে আছে, কিন্তু 5 কে ইনক্লুড করে নাই, মানে 5 এর কাছাকাছি আছে, তো এইজন্য আমরা 5টাকে নিতে পারি, সমস্যা নেই। সেটা সেকেন্ড ব্র্যাকেট হোক, ফার্স্ট ব্র্যাকেট হোক আর থার্ড ব্র্যাকেট হোক, মানে 5টা হলো এখানে সুপ্রিমাম, ঠিক আছে? কিন্তু দেখেন এই যে এটা লেস দ্যান মাইনাস ইনফিনিটি, এটা কোনো ইনফিমাম নাই, এটা একদম অসীম পর্যন্ত যাবে। মনে রাখবেন, ইনফিমাম কোনো সংখ্যা না। আমরা এখানে একটা বিষয় আপনাদের বলি, কি সুন্দর অনেকে বলে, ছোট বাচ্চারা বলে ইনফিনিটি বা ইনফিনিটি ওয়ান, কি মজা।
0/0 কেটে দিলাম 1, স্যার সেম জিনিস হলে তো 1 হয় তাই না? এটা ভুল, 100% ভুল। এগুলো হলো আনডিফাইন্ড বলা হয়। হ্যাঁ, এগুলো অসংজ্ঞায়িত। হ্যাঁ, এগুলো অসংজ্ঞায়িত, 1 না। নিচে তো 16 এটা থাকলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আপনি এস লেস দেন, আবার ধরেন যদি হয়তো এস গ্রেটার দ্যান 5, তখন বললে তোকে 5 to infinity, তখন 5 তো ইনফিমাম আর এটা সুপ্রিমাম নাই। এবং অপশনে যদি কোনো কারণে নাই, কোনো কথাটা না লিখে অসীম লিখে রাখে, তখন তো আপনি বাধ্য, মানে কি করবেন, একটা এটাই দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ ওরা তখন এটাকে অ্যাকসেপ্ট করে নিবে। কিন্তু নাই, অরিজিনালটা হলো নাই। যেমন আমি আপনাদেরকে আগে বলেছি, পাই এর মান লেখে কি 22/7, এই কথাটা কিন্তু ভুল। আপনাদের বোর্ড বইতে আছে, কিন্তু এটা ভুল। হ্যাঁ, পাই এর মান এটা লেখা যায় না। এজন্য আমি বলি যে 22/7 কোন ধরনের সংখ্যা সেটা বললে মূলত, এখানে আমার পাই কোনো কিছু না, এটা ভগ্নাংশ। কিন্তু যদি বলে পাই ইকুয়ালস টু 22/7, সেটা আবার হবে। তাহলে দেখছেন? আচ্ছা ঠিক আছে, আমরা এখন রেকর্ডটা স্টপ করি। আমি এখানে আপনাদেরকে লাস্ট ফাইনালি একটা কথা বলি। আমাদের 49তম বিসিএস এত পরিমাণ হয়েছে, লাস্ট আমরা আর ভর্তি করাইনি। ঠিক আছে, যে আমরা লোড দিতে পারতেছিলাম না। এরপর তো আমাদের কমন বই থেকে 80-র উপরে কমন আসার পরও আমাদের 2-3 হাজার বই বিক্রি হয়ে গেছে এই নিবন্ধনের জন্য, এই বিসিএস এর বইগুলা। এরপর আপনাদের আমরা এখন একটা ব্যাচ শেষ করে আরেকটা ব্যাচ শুরু করছি 19তম নিবন্ধনের জন্য, আবার আরেকটা শুরু করবো। তো আপনারা ওই আস্থাটা রাখেন, আপনাদের মাধ্যমে কিন্তু বেশিরভাগ ভর্তি হচ্ছে, কারণ যে ভর্তি বেনিফিট পাইছে, কমন পাইছে, তার কারণে সে অন্য বন্ধুদেরকে বলতেছে হ্যাঁ এখান থেকে অনেক কমন আসছে। অনেকে তো বললো স্যার কোশ্চেন তো আপনার বই থেকে হয়েছে। এখন অনেকে বললো স্যার আপনি কি প্রশ্ন পাইছেন কিনা, মানে এমন ভাবে হয়েছে আমি নিজে ভয় পাইছি যে সবাই যেভাবে শুরু করছে স্যার এত কমন আসে কিভাবে। আপনি গ্যারান্টি দিয়ে বললেন, পরীক্ষার আগের দিন রাত্রে বললেন যে বেসিক থেকে হবে, ছোট ছোট হবে, কারণ আমি জানতাম যে স্যাররা ঢাকা ভার্সিটির টিচাররা বা বুয়েটের টিচাররা ওনারা যে করুক, ওনারা ওই ছোট ছোট ম্যাথ দেয়, মানে ছোট ছোট টপিক গুলা বেশি বেসিক থেকে কোশ্চেন করে সবসময়। আর এটাই হলো নিয়ম, আপনার এখানে এমসিকিউ তো বেশি দিবে না, বড় ম্যাথ দিবে না, আপনাদের বেসিকটা এখানে ওরা জাস্টিফাই করবে। এজন্য আমি বলি আমার নোটগুলো আপনাদের কাছে থাকবে, পরীক্ষা দিবেন, মিলিয়ে দেখবেন যে কত কমন পাইছেন। ঠিক আছে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ, আপনারা ওকে অবশ্যই, স্যার। আমি স্যার 100% বিসিএস এর যে আপনার যে বইটা আছে কোশ্চেন ওইটা স্যার আমি বলবো না, আমি 100% বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি 80 থেকে 90% আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। কারণ আমরা তো বেসিক থেকে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিক পড়াচ্ছি, আমরা তার বাইরে থেকে পড়াচ্ছি না। আপনি বলেন। আজকের টপিকের হেডলাইনটা একটু দেখান তো স্যার প্লিজ। আপনাদের 49 বিসিএস এর আজকে যে টপিক ছিল বইটা ওইটা রিয়েল কি নাম্বার পাওয়া সিস্টেম যাবে? বা বাস্তব সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা পদ্ধতি, স্কুল এবং কলেজের যে প্রথম সিলেবাসটা, কলেজে দেওয়া আছে বেসিক রিয়েল নাম্বার সিস্টেম, আর স্কুলে দেওয়া আছে বাস্তব সংখ্যা, প্রথমেই দেওয়া আছে সিলেবাসে। ক্লিয়ার আমার কথা? স্যার 14 বিসিএস এর ওই কোশ্চেনটা সলভ দেওয়া যায় আজকে যে টপিক ছিল, আমি কিন্তু আপনি হয়তো পরে জয়েন করছেন, আমাদের টপিক ছিল কলেজের প্রথম টপিক রিয়েল নাম্বার সিস্টেম, বাংলা কি বলা হয়, বাস্তব সংখ্যা। হ্যাঁ, তো কলেজ হোক স্কুল হোক, কলেজের সিলেবাসটা ইংলিশে দেওয়া আছে, কিন্তু কোশ্চেন বাংলাতেই হবে, ইংলিশ টার্মগুলো থাকবে। একইভাবে স্কুলে বাংলা দেওয়া থাকলেও কোশ্চেন কিন্তু বাংলা থাকবে, কিন্তু সাথে ইংলিশ টার্মগুলো থাকবে, একই প্যাটার্নের কোশ্চেন হবে। তো আর কারো কিছু বলার আছে তাহলে স্টপ করে আজকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। আর আপনাদের 500+ স্টুডেন্টকে ডিসকাশন গ্রুপ আছে, এখানে আপনারা যে কোনো প্রবলেম হলে শেয়ার করবেন, বাকিরা রিপ্লাই দিবে, আপনাদেরকে হেল্প করবে। আর আমি তো আছি, যে কোনো প্রবলেম হলে সলভ করবে। কিন্তু কোনো কোশ্চেন আন্দাজে মুখস্থ করবেন না, আর মানে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন, মানে ক্লিয়ার না রেখে আন্দাজে কিছু করবেন না। কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে শেয়ার করবেন, বাকিরা সবাই হেল্প করবে। ঠিক আছে, ওকে স্যার। আর যখন যে ক্লাস হবে ওই ক্লাস নিয়ে ডিসকাস করবেন, যেমন আজকে রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে ক্লাস হয়েছে, ওগুলো একটু দেখেন, কোনো প্রবলেম থাকলে গ্রুপে শেয়ার করেন। পরবর্তীতে আবার যে ক্লাস হবে সেই ক্লাস অনুযায়ী আপনারা ডিসকাস করবেন। ধন্যবাদ। ঠিক আছে, আজকে এতটুকু, তাহলে সবাই ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস হবে। ওকে স্যার। আল্লাহ হাফেজ। Yes, sir.